তবুও যেন মায়ের মন শান্ত হচ্ছে না। বেশ কিছু সময় হসপিটালে কাটিয়ে মহলে ফেরার সিদ্ধান্ত নেওয়া হলো। তবে আজমল খান তিনি ফিরবেন না, তিনি হসপিটালেই থাকবেন। আলিনা খানও হসপিটালে থাকতে চাইলেন, কিন্তু আজমল খান নিষেধ করলেন। আশাফাক খানও বলতে চাইল, ভাইজান আমি থাকি তোমার সাথে। জবাব আসলো, না, তুই মহলে ফিরে যা, ও সুস্থ হয়েছে কি না দেখ, পরে নয়তো আবার আসিস। অহুর কথা স্মরণ হতেই আশফাক খানের মনটা পুনরায় বেজার হয়ে গেল। অহুকে দেখার জন্য আশফাক খান মহলে ফিরতে রাজি হলেন। ঠিক আছে ভাইজান। এই বলে আশফাক খানও সবাইকে নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে গেলেন। আজমল খানের সাথে কয়েকজন নিরাপত্তা রক্ষীও রেখে গেলেন। তারা সব সময় আইসিইউর বাহিরে দাঁড়িয়ে আব্রুকে নজরে রাখবে, সাথে আজমল খানকেও। আশফাক খান হসপিটালের বাহিরে বের হতেই দেখলেন কয়েকজন রিপোর্টার দৌড়ে তাদের দিকে আসছে। আশফাক খান বাড়ির সহধর্মীদের পিছনে সরে যেতে নির্দেশ দিলেন। নিরাপত্তা রক্ষীরা আজমল খানের পরিবারকে ঘেরাও করে ফেললেন এবং রিপোর্টারদের দূরে সরে যেতে বলা হলো। কিছু কিছু রিপোর্টার নিরাপত্তা রক্ষীদের সাথে ধস্তাধস্তি করতে করতে দূর থেকে প্রশ্ন ছুড়ে দিলেন চিল্লাতে চিল্লাতে। আপনার কি মনে হয় আশফাক খান, এটা কি কোনো অ্যাক্সিডেন্ট নাকি পরিকল্পিত করে করানো হয়েছে? আজমল খান কি রাজনীতিতে নাম লেখানোর জন্যই কেউ ওনার ছেলের ওপর রাতে হামলা করেছে? আমাদের কি মতামত? উত্তর দিন আমাদের আশফাক সাহেব, আমরা জানতে চাই। চুপ করে থাকবেন না, আমরা একসময় সবকিছু জানতে পারবো। কিছু সময় পর পুলিশে চলে আসবে। আবরার খান অব্র এখন কি অবস্থা আমাদের বলুন আপনি। কিন্তু আশফাক খান কোনো উত্তর দিল না। নিরাপত্তা রক্ষীদের সহায়তা সবাইকে নিয়ে ভিড় এড়িয়ে গাড়িতে গিয়ে বসলেন। ড্রাইভারকে দ্রুত গাড়ি ড্রাইভ করতে আদেশ দিলেন। আশফাক খান গত 1 ঘন্টা ধরে অহুর পাশে বসে অহুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। অহু নিঃসংকোচে শুয়ে আছে বাবার সান্নিধ্যে। শিফানিহা অনেক আগেই অহুর রুম থেকে উঠে বেরিয়ে গেছে। তারাও পরে আশফাক খানের সাথে হসপিটালে যাবে আব্রুকে দেখতে। জিসাও ইতিমধ্যে খবর পেয়েছে আব্রুর অ্যাক্সিডেন্টের। শোনা মাত্রই ছোট্ট বাচ্চাদের মতো কান্না জুড়ে দিয়েছিল। সেও যাবে শিফানিহার সাথে আব্রুকে দেখতে হসপিটালে। অহুর আম্মি যান অহুর রুমে এসে অহুর বাবাকে শাসাচ্ছেন। এত আদর করতে হবে না মেয়েকে, বেশি আদর দিয়ে মাথায় তুলেছেন, নয়তো অগোচরে বৃষ্টিতে ভেজার সাহস কি করে পায়। আশফাক খান অহুর মুখের দিকে তাকে মৃদু হেসে দিয়ে আওড়ালেন। এরকম লুকোচুরির এই বয়সেই করে, আমার মেয়েও করেছে। অহুর আম্মি যান পুনরায় হাঁক ছুড়ে। ওকে ডেকে তুলুন, 11টা বেজে গেছে, খাবার খাইয়ে ওষুধ খাওয়াতে হবে। আশফাক খান মৃদু কণ্ঠে স্বরে অহুকে ডাকতে থাকলো। আমার আশুজান, এই আশুজান উঠো, আমার মা দুপুর হয়ে যাচ্ছে তো, উঠো মামুনি, খাবার খেতে তোমাকে ওষুধ খেতে হবে তো, আশুজান। বেশ কিছু সময় পর অহু ধীরে ধীরে চোখ মেলে তাকায়। পাশে বাবাকে দেখে হেসে উঠে জড়িয়ে ধরে। অহু তার বাবাকে খুব কম সময় কাছে পায়। বাবার গলা জড়িয়ে ধরে ঘুম ঘুম কণ্ঠে হাঁক ছুড়ে। তুমি কখন এসেছো বাবা? এই তো কিছু সময় আগেই। তোমার শরীর এখন কেমন? আগে থেকে ভালো। যাও যাও, ফ্রেশ হয়ে আসো, ওষুধ খেতে হবে তো তোমাকে। না না না, খাবো না ওষুধ, কিন্তু হ্যাঁ তুমি খাইয়ে দিলে আলবাদ খাবো। অহু মুখ ঘুমরা করে ফেলে, বুলি ছুড়ে। ঠিক আছে, আমি খাইয়ে দিব তোমাকে, যাও এখন ফ্রেশ হয়ে আসো। অহু তার আম্মিজানের সহায়তায় ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়ে এসে পালঙ্কে কম্বল মুড়ি দিয়ে বসে পড়ল। অতপর আশফাক খান তাকে খাবার খাইয়ে দিতে লাগলেন, নিজ হাতে ভাত মাখিয়ে। 1 লোকমা করে অহু ভাত গিলছে আর পানি খাচ্ছে। আজ বহু বছর পর সে তার বাবার হাতে মাখানো ভাত খাচ্ছে। অহু চায় এরকম জ্বর যেন তার প্রতিদিন আসে, আর তার যেন এরকম সৌভাগ্য প্রতিদিন হয় বাবার হাতে ভাত খাওয়ার। কত জনেরই বা এরকম সৌভাগ্য হয় বড় হয়ে বাবার হাতে ভাত খাওয়ার, কিংবা নিজে বাবাকে ভাত খাইয়ে দেওয়ার। ইচ্ছে থাকলেও হয়তো মুখ ফুটে প্রকাশ করা হয় না কখনো। অহুকে যখন ভাত খাইয়ে দিচ্ছিল আশফাক খান, অহুর আকস্মিক পরশুদিন বাদল বিঘ্ন রাতের কথা মনে পড়ে যায়, যখন আব্র তার জন্য খাবার নিয়ে এসেছিল। অহুর মনটা বেজায় খারাপ হয়ে যায় আব্রোর কথা ভেবে। আব্রো কোথায়? সে কি আসেনি অহুকে দেখতে? অহু যে অসুস্থ সে কি তা জানে না? তাহলে কোথায় সে?
সে কি আসবে না তার চন্দ্রবালাকে দেখতে? অহুর অন্তরিক্ষে এসব প্রশ্নই উকি দিতে থাকে। অহু ভাবনার ছেড়ে তার বাবার দিকে তাকায়। দেখলো তার বাবার চোখে পানি চিকচিক করছে। অহু কিছু বুঝতে পারলো না, মাথা নত করে ফেললো। আশফাক খান অহুকে খাবার খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিলেন আর বললেন বিশ্রাম নিতে, কিছু দরকার পড়লে নিজে না উঠে কাউকে জাগ দিতে। অহু মাথা নাড়ালো। আশফাক খান আব্রুর অ্যাক্সিডেন্টের বিষয়টি এড়িয়ে গেলেন। তিনি চান না অহু এই বিষয়ে জানুক আর অযথা চিন্তা করুক। আশফাক খান জিশা, শিফা, নিহাকে নিয়ে দুপুর 2টার দিকে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিলেন। খবরের পত্রিকায় আব্রুর অ্যাক্সিডেন্টের ব্যাপারে ইতিমধ্যে খবর ছাপানো হয়েছে। হসপিটালের বাহিরে মিডিয়ার ভিড়, তবে ভিতরে ঢুকতে পারছে না নিরাপত্তা রক্ষী এবং পুলিশের কারণে। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করে দিয়েছে। অহু বিছানায় শুয়ে শুধু এপাশ ওপাশ করে। সবাই অহুকে একে একে দেখে যাচ্ছে, তবে আব্রু আসছে না। অহু মুখ গোমরা করে শুয়ে আছে। অহু ভাবছে আব্রু অফিসে আছে, তাই তাকে দেখতে আসছে না। অফিস থেকে ফিরলে হয়তো দেখতে আসবে, কিন্তু অহু অভিমান করে শুয়ে আছে। পূর্বের ঘটনার কারণে অহু এখনো আব্রুর উপর রাগ, তবে সে আব্রুকে দেখার জন্য ছটফট করছে। অহুর মন কো ডাকছে। সন্ধ্যা 7টা বেজে গেছে, আব্রুর এখনো জ্ঞান ফিরছে না। সবাই চিন্তিত। আইসিইউর বাহিরে দাঁড়িয়ে সবাই মোনাজাতে ব্যস্ত। বাড়ির সহধর্মিনীরা সবাই চলে এসেছে, তাদের সাথে ডক্টরও বাহিরে দাঁড়িয়ে আছেন। মহলে শুধু অহু এবং নিহা আছে। আব্রুর ফুপি এসেছে, সঙ্গে আশাফ, আশফিও। সকলে আব্রুর জ্ঞান ফেরার অপেক্ষা করছে। ঠিক তখনই একজন লোক আসলো। বয়স আব্রুর মতোই, 27 কিংবা 28, বলিষ্ঠ দেহের অধিকারী। মুখে গম্ভীর্যের ছাপ স্পষ্ট, মুখে খোঁচা খোঁচা দাড়ি। লোকটি এসে আজমল খানের সাথে হাত মিলালো, তবে কেউই লোকটিকে চিনতে পারল না। আজমল খান যখনই জিজ্ঞেস করতে যাবে কে তুমি, ঠিক তখনই একজন নার্স দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলে উঠল, ডক্টর সাহেব তাড়াতাড়ি ভিতরে চলুন, রোগীর জ্ঞান ফিরেছে। সবাই দৌড়ে আইসিইউর ভিতরে ঢুকলো। আলিনা খান দৌড়ে গিয়ে ছেলেকে জাপটে ধরলেন, জড়িয়ে ধরে কাঁদতে থাকলেন। এ যেন এক মায়ের হৃদয় বিদারক সুখের কান্না, নিজের বুকে ছেলেকে ফিরে পাবার কান্না। আব্রু আস্তে আস্তে তার মায়ের মাথায় হাত রাখলো। ভালো মতো তাকাতে পারছে না আব্রু, সবকিছু আবছা আবছা দেখছে। সবাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছে। অহুর আম্মিজান বলে উঠল, এখন কেমন লাগছে আব্রু বাবা? আব্রু কিঞ্চিত হেসে নরম সমস্বরে ধীরে ধীরে বলে ওঠে, এখন ঠিক আছে কাকিমা। ডক্টর আব্রুকে আবারও একটা ইঞ্জেকশন পুশ করলো। আব্রু আবছা আবছা দৃষ্টিতে আশেপাশে চোখ বুলিয়ে কোনো অবয়বকে খোঁজার চেষ্টা করছে, তবে তাকে যেন চিহ্নিত করতে পারছে না কোথাও। আব্রু রাখি যুগল। আব্রু উতলা হয়ে আবারও একটু ভালো মতো চোখ মেলে তাকিয়ে দেখতে লাগলো। তখনই ওই অচেনা লোকটি আব্রুর দিকে এগিয়ে আসে। আব্রুকে উদ্দেশ্য করে সাধারণ ভঙ্গিতে জবাব করে, আবরার খান আপনাকে খুঁজতেছে নাকি? আব্রু লোকটির দিকে তাকালো, তবে তাকে চিনতে পারলো না। আব্রু ভ্রু কুচকালো, ধীর গতিতে প্রশ্ন ছুড়ে, কে? লোকটি মুখশ্রী ঝুঁকিয়ে আবার কানের কাছে নিয়ে ফিসফিসিয়ে করে বলল, আমাকে চিনতে পারলেন? আশ্চর্য, আমি তো আপনাকে ভালো করেই চিনি। আমি ক্রাইম ব্রাঞ্চ ইন্সপেক্টর তন্ময় রাজ মির্জা। আই রিপিট, তন্ময় রাজ মির্জা। আব্রুর কথাটা শোনা মাত্রই হেসে দিল। আব্রুকে হাসতে দেখে তন্ময় ভ্রু কুচকে তাকিয়ে থাকলো আব্রুর মুখপানে চেয়ে। পুনরায় কণ্ঠ গহিনী নিয়ে হাত ছুড়ল তন্ময়। আপনি হাসছেন কেন? আব্রু হাসি কিঞ্চিত থামিয়ে দিয়ে তন্ময়ের দিকে তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকালো। অতঃপর নরম কণ্ঠে প্রত্যুত্তর করলো, আপনার পরিচয়টা যে আমার কাছে হাস্যকর, তাই হাসলাম। ইফ ইউ ডোন্ট মাইন্ড। তন্ময় আব্রুর কথা শুনে চোয়াল জোড়া শক্ত করে রহস্যময় হাসলো। উপস্থিত কেউই সেখানে তন্ময় এর আসল পরিচয়টা জানতে পারল না। তখন অবধি আব্রুকে অচেনা কেউ বিরক্ত করছে দেখে আজমল খান কণ্ঠে ঝাঁজ মিশিয়ে আওড়ালো, আব্রুকে বিরক্ত কেন করছো? কে তুমি? আজমল খানের কথা শুনে তন্ময় ভ্রুকুটি কুচকে পেছন ফিরল। অতঃপর উষ্ঠজোড়া প্রসারিত করে হাসলো। আধ বসা থেকে উঠে দাঁড়িয়ে আজমল খানকে উদ্দেশ্য করে বলে ছুড়ল, আমি বিরক্ত কই করলাম? আবরার খানই তো আমার পরিচয় জানতে চাইলো, আমি তো সেটাই বললাম। ঠিক তখনই ডক্টর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে নজরবন্দি করলো তন্ময়ের পিছনে কোমরে বেল্টের সাথে পিস্তল রয়েছে।
ডক্টর সাহেব ভরকে গেলেন, হন্তদন্ত হয়ে জিজ্ঞেস করলেন, কে তুমি? তোমার কাছে পিস্তল কেন? ডক্টরের কথা শুনে আব্র ব্যতীত সবাই আইসিইউর কক্ষে নড়েচড়ে দাঁড়ালো। আব্রোর পিএ, ম্যানেজার, বডিগার্ড সবাই এগিয়ে আসলো তন্ময়ের দিকে। ডক্টর সাহেবের প্রশ্নের উত্তর আব্র তাচ্ছিল্যের সাথে হেসে বলে আওড়ালো, আরে ভয় পাবেন না কেউ, উনি পুলিশ অফিসার, ক্রাইম ব্রাঞ্চ ইন্সপেক্টর তন্ময় রাজ মির্জা। সবাই আব্রোর কথা শুনে শান্ত হলো। পরক্ষণেই তন্ময় হাসলো, বলল, আচ্ছা তাহলে আপনারা কথা বলুন, আমি আসি এখন। আমি পরে কখনো আসবো আবার। কথাটা বলে তন্ময় আইসিইউ থেকে বেরিয়ে গেল। তন্ময় চলে যেতেই আব্র পুনরায় কক্ষে নজর বোলায়, কিন্তু চিহ্নিত করা ব্যক্তিকে খুঁজে না পেয়ে মাথা নত করে ফেলে। আলিনা খান এখনো আব্রোর পাশে বসে আছে। শিফার আম্মু এগিয়ে এসে আব্রোকে জিজ্ঞেস করে, বাবা কিছু লাগবে তোমার? আব্রো মাথা নাড়িয়ে না বোধক উত্তর দেয়। পরক্ষণেই জিজ্ঞেস করে বসে, কিছু না ভেবে, কাকিমা ও কেমন আছে? ওহুর কথা আব্রোর মুখ থেকে শুনতেই আলিনা খান ক্ষিপ্র দৃষ্টিতে আব্রোর দিকে তাকায়। কণ্ঠে গম্ভীর্যতা এনে বলে ওঠে, সুস্থ হতে পারিস না আর এক্ষুনি ওহুর কথা জিজ্ঞেস করছিস? কেন, কি হয়েছে? আলিনা খান ছেলের কড়া কথা শুনে চুপ করে রইলেন। পাশ থেকে আশফাক খান বলে আওড়ালেন মৃদু স্বরে, আশু ঠিক আছে, আগের থেকে জ্বর অনেকটা কমে গিয়েছে, তার চিন্তা করতে হবে না, আমরা সবাই আছি। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, এটাই প্রার্থনা করি আল্লাহর কাছে। আশফাক খানের কথা শুনে আব্রোর অন্তর্যন্ত্র প্রশান্ত হয়, তবে পুরোপুরি শান্ত হতে পারছে না যেন। হঠাৎ করেই ডক্টরকে উদ্দেশ্য করে বলে ওঠে, আমাকে কবে ডিসচার্জ করে দেওয়া হবে ডক্টর? আব্রোর কথা শুনে সবাই অবাক হয়ে যায়। ডক্টর বাবু যেন আকাশ থেকে পড়লেন তার কথা শুনে। এসব কি বলছেন আপনি? আপনি তো মাত্র 2 দিন হলো হসপিটালে আছেন, মাত্রই জ্ঞান ফিরল কত আশঙ্কার পরে, আর আপনি এখনই ফিরে যেতে চাইছেন? তাতে কি হয়েছে, আমি তো এখন পুরো ঠিক আছি। অসুস্থ থাকলে একটা কথা ছিল। আপনি তো অক্সিজেন মাস্ক ছাড়া নিঃশ্বাসই নিতে পারছেন না, আর আপনি সুস্থ হয়ে গেছেন? আব্রো ডক্টরের কথা শুনে সবাইকে অবাক করে দিয়ে মুখ থেকে অক্সিজেন মাস্ক খুলে ফেললো। মাস্ক খোলা মাত্রই টেনে টেনে ঘন ঘন নিঃশ্বাস নিতে লাগলো। ডক্টর দৌড়ে এসে আব্রোর মুখে আবারও অক্সিজেন মাস্ক লাগিয়ে দিল। আব্রোর পালস রেট আবারও স্বাভাবিক হয়ে গেল। আলিনা খান সহ সবাই আব্রোর উপর চেঁচাতে লাগলো, আপনি কি পাগল হয়ে গেছেন? কি করছেন? এরকম করলে আপনার জীবন ঝুঁকিতে পড়তে পারে। আব্রো শ্বাস টেনে নিয়ে ধীরে ধীরে অস্পষ্ট স্বরে আওড়াতে থাকে, আর এখানে থাকলে যে আমি এমনিতেই মরে যাব। আলিনা খান উচ্চ স্বরে হাঁক ছুড়ল, মাথা ঠিক আছে তোর? কি যাতা বলছিস? মহলের তোর এত কি দরকার? হ্যাঁ বল আমাকে। আব্রো আলিনা খানকে শান্ত করতে চাইলো, আওড়ালো, এখানে আমার বিপদ হবে থাকলে, বুঝতে পারছো না তোমরা? আমি কি বলার চেষ্টা করছি, তোমরা কি অবুঝ নাকি? কখন কি থেকে কি হয়ে যেতে পারে তারই ঠিক নেই। সংলাপটুকু উচ্চারণ করে জোরে একটা নিঃশ্বাস টেনে নিল আব্রো। আব্রোর যুক্তি শুনে সবাই দমে গেল। সবাই ভাবছে আব্রো হয়তো ঠিকই বলেছে, যার দরুন আজমল খান বলে ছুড়লেন, ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। আজমল খানের কথা শুনে আব্রো মুচকি হাসলো, যা উপস্থিত সবার নজর এড়িয়ে গেল। আসলে কি নিরাপত্তার জন্য হসপিটালে থাকতে চাইছে না আব্রো? শুধু কি এই কারণেই আব্রো খান মহলে ফিরে যেতে চাইছে, নাকি অন্য কারণ আছে যা আব্রো প্রকাশ করতে চায় না? তখনই ডক্টর কণ্ঠে গম্ভীরতা প্রলেপ ফোটালেন, এখন আপনারা আসতে পারেন, আর বেশি কথা বলা যাবে না আবরার সাথে, না হয় তার সমস্যা হতে পারে অতিরিক্ত কথা বলার জন্য। ডক্টরের কথা শুনে সবাই আব্রোর দিকে বিদায় নিয়ে আইসিইউ থেকে বাইরে বেরিয়ে গেল। বাড়ির সহধর্মিনীদের মহলে ফিরে যাওয়ার জন্য আদেশ করলেন আজমল খান, কিন্তু আলিনা খান আরও পরে মহলে ফিরে যাওয়ার অবকাশ প্রকাশ করলেন। কিন্তু আজমল খানের হুঙ্কারে সবাই মহলে ফিরে যেতে বাধ্য হলো। আব্রো আইসিইউর ভেতরে একা শুয়ে আছে, অস্বস্তি লাগছে তার। মহলে ফিরে যাওয়ার জন্য মন ছটফট করছে, কিন্তু পারছে না কিছু করতে। ক্যানেল ইনজেক্ট করা, হাতটাও নাড়াচড়া করতে পারছে না। তবে অন্তরিক্ষে ঝড় বয়ে যাচ্ছে রীতিমতো। রাত 11টা, খানমহল। জিসা বিকেলে 5টার দিকে লন্ডনের উদ্দেশ্যে উড়াল দিয়েছে। যাওয়ার ইচ্ছে ছিল না জিসার, তবে আব্রোর কথা রাখতে তাকে যেতে হলো, নয়তো আব্রো পুরো ভূমিকম্প বয়ে আনবে জিসাকে দেখে। আশাফ
আশফিও ওহুর পাশে বসে আছে। ওহুর ফুপি যান ওহুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আব্র ওহুর সাথে এখনো আসেনি দেখা করতে। ওহু মুখ ফুলিয়ে বসে আছে। সবাই ওহুর সাথে দেখা করে চলে যাচ্ছে, কিন্তু আব্র আসছে না। আব্র তো অনেক আগেই অফিস থেকে চলে এসেছে, হয়তো নাকি এখনো আসেনি বলে ওহু চিন্তায় মগ্ন হয়ে আছে। ওহু আমি যান ওহুকে মুখ গোমরা করে বসে থাকতে দেখে ভ্রু কুচকে হাঁক ছুঁড়ে, কি রে এরকম ভাবে মুখ ফুলে বসে আছিস কেন? ওহু কিছুটা সাহস জোগাড় করে বলেই ফেললো তড়িঘড়ি করে, আচ্ছা মা, আব্র ভাইয়া কেন আমার সাথে দেখা করতে এলো না এখনো? ওহুর কথা শোনা মাত্রই আশফি চমকে ওঠে, বলে উঠল, আরে তুই কি জানিস না আব্র ভাই তো কাল রাতে। পুরো কথা শেষ না করতেই ওহুর আম্মিজান আশফিকে থামিয়ে সংলাপ করে, আব্র কাল রাতে ইউএসএ গিয়েছে অফিসের কাজে, কিছুদিনের মধ্যে চলে আসবে। ওহুর আম্মিজান চায় না আব্রোর অ্যাক্সিডেন্টের কথা শুনে ওহু চিন্তা করুক আর শরীর খারাপ হোক আবারও। ওহুর আম্মিজানের কথা শুনে আশফিও আর সত্যিটা বলল না। আব্রো দেশের বাইরে গিয়েছে শুনে ওহুর মন পুনরায় বেজার হয়ে গেল। তাহলে কি আব্রোকে সে আর দেখতে পারবে না? ওহু যে অসুস্থ সেটা কি আব্রো ভাই জানে না? তাহলে কেন ওহুকে না জানিয়ে আব্রো দেশের বাইরে চলে গেল? অনেক রাত হয়ে গেছে দেখে ওহুর আম্মিজান ওহুকে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিল। অতঃপর সবাই ওহুকে বিদায় জানিয়ে চলে গেল। ওহু এখন বেশ ভালো আছে। জ্বর 100 ডিগ্রি এর নিচে নেমে গেছে। তবে মনের জ্বর আরও তীব্র হচ্ছে আব্রোর অনুপস্থিতিতে। কিছু সময়ের মাঝে ওহু ঘুমের দেশে তলিয়ে যাবে অনিচ্ছা সত্ত্বেও। ওষুধের এফেক্ট সেটা ওহু নিজেও জানে। তাই কিছু একটা ভেবে চটজলদি করে ওহু ফোন বের করলো। ফেসবুকে ঢুকে আব্রোর এফবি আইডি খুঁজে বের করলো, কিন্তু আব্রো অনলাইনে নেই দেখে ওহুর মন পুনরায় বেজার হয়ে গেল। আজ সারাদিনও আব্রো অনলাইনে আসেনি। বিরক্তিকর সাথে একটা মেসেজ সেন্ড করে রাখলো, যার দরুন আব্রো যদি পরবর্তীতে অনলাইনে আসে তাহলে নিশ্চয়ই ওহুর মেসেজটা দেখতে পাবে আর রিপ্লাই দিবে। পূর্বের সব রাগ অভিমান লুকিয়ে রেখেছে ওহু। আব্রোকে দেখলে যেন সে সব কিছু ভুলে যাবে। ওহুর মন কু ডাকছে সকাল থেকে। ওহু মেসেজটা সেন্ড করেই বিছানায় ফোনটা আছাড় মারলো রাগে ক্ষোভে। বেশ কিছু সময় পর ওহু চক্ষুদয় আবছা হয়ে আসতে শুরু করলো। কোনোভাবেই যেন আর চোখ জোড়া খুলে রাখা সম্ভব হচ্ছে না। ওহু রাখি যুগল নিপতেই মুহূর্তের মাঝে ঘুমের রাজ্যে পাড়ি জমালো চন্দ্রবালা। অন্যদিকে আব্রো নিজেও জানে না তার ফোন কোথায়। তারও ঘুম আসছে না ওষুধের ডোজে। আবার আব্রোর শরীর অনেক দুর্বল হয়ে পড়েছে। আবছা আবছা দৃষ্টিতে তাকিয়ে আছে অন্ধকার রুমে। মৃদু মৃদু আলো জ্বলজ্বল করছে, যা আবছা দৃষ্টিতে আব্রোর কাছে অন্ধকারের সমান। সে তো জানে না তার চন্দ্রবালার মন কতটা ব্যাকুল হয়ে আছে তাকে দেখার জন্য। একরাশ অভিমান নিয়ে সে ঘুমিয়ে পড়েছে। আব্রোর মনও অনেক হাসফাস করছে। শরীর সক্রিয় না থাকলে কি হবে? মন আর মস্তিষ্ক তো অবিচল আছে, আর সেই মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে ওহুর প্রতিচ্ছবি। এই পরিস্থিতিটা নিতান্তই রুদ্ধশ্বাস। আব্রোর ভাবনা ছেদ ঘটিয়ে হঠাৎ তখনই আইসিইউর দরজা ঠেলে ভেতরে ডক্টর প্রবেশ করে। কারো উপস্থিতি আন্দাজ করতে পেরে আব্রো চোখ বুঝে যেন না বুঝতে পারে আব্রো এখনও সজাগ আছে। ডক্টর আব্রোর কাছে গিয়ে তাকে সূক্ষ্ম নজরে বন্দি করে দেখে আব্রো ঘুমিয়ে গেছে, কিন্তু পালস রেট চেক করতেই বুঝতে পারে আব্রো এখনও ঘুমায়নি। তাই ঘুমের একটা ইঞ্জেকশন পুশ করে আব্রোকে তৎক্ষণাৎ ডিউটি শেষ করার আগে সব পেশেন্টকে পুনরায় চেক করা, এটা ডক্টরদের নীতি। আর সেই নীতিতেই আটকা পড়েছে আব্রো। কয়েক মিনিটের মধ্যে আব্রো মস্তিষ্ক অবশ হয়ে যায়, ধীরে ধীরে ঢলে পড়ে ঘুমের নেশায়। সকাল 11টা খানমহল, প্রায় দুপুর হতেই চলল। ওষুধ খাওয়ার পর থেকে ইদানিং বেশ দেরি করে ঘুম থেকে ওঠে একটা লম্বা আড়মোড়া ভেঙে বিছানা ছেড়ে ওঠে। বেশ সুস্থই অনুভব করছিল ওহু নিজেকে। বালিশের পাশ থেকে ফোন উঠিয়ে অনলাইনে ঢুকে মেসেঞ্জারে গিয়ে দেখে আব্রো এখনও মেসেজ সিন করেনি। মুহূর্তের মাঝে ওহুর মন বেজার হয়ে গেল। কালো মেঘের মতো অভিমান জমা হলো মহাকাশে। ফোনটা খাটের উপর ফেলে দিয়ে রুম থেকে বেরিয়ে চলে গেল রাগে ঘটঘট করতে করতে। 2 দিন পর আজ নিজ কক্ষ থেকে বের হলো ওহু। বেশ ভালোই লাগছিল। মহলের সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে দেখলো কেউ মহলের অন্দরে নেই।
কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছিল। কোনো চেঁচামেচি নেই, সব কিছু যেন শান্ত। ওহু বেশ আশ্চর্য হলো, ভাবলো কাউকে না কাউকে হয়তো রন্ধনশালায় হলে দেখতে পারবে। তাই পা বাড়ালো ধীরে ধীরে সেই দিকে। হঠাৎ ড্রয়িং টেবিল ক্রস করে চলেই যাচ্ছিল রন্ধনশালায়। তখনই ওহুর পা জোড়ার চলন বন্ধ হয়ে গেল কিছু একটা দেখে। বাম পাঁচড়ে কম্পনের আওয়াজ জোরালো হলো নিমিষেই। ধীরে ধীরে 2-1 কদম পিছনে হাঁটলো ওহু। পিছনে হটে চোখ জোড়া বড় বড় করে ভ্রু জোড়া কুচকে তাকালো ড্রয়িং টেবিলের উপর। ওহুর নজর মুহূর্তেই অবরুদ্ধ হয়ে গেল টেবিলের উপর থাকা পত্রিকার উপর। আগ্রহসূচক দৃষ্টি নিয়ে আবারও কয়েক কদম সামনে এগোলো। ওহু যতই এগোচ্ছে ততই যেন তার হৃৎপিণ্ডর স্পন্দন বেড়ে চলেছে। ও কেঁপে উঠেছে। ধীরে ধীরে সামনে এগিয়ে গিয়ে পত্রিকাটা ওহুর হাতে তুলল। ওহুর চোখের সামনে মুহূর্তেই জল জল করে উঠল কারো প্রতিচ্ছবি। কারো দুর্ঘটনা পত্রিকার দিকে এক নজরে তাকিয়ে আছে। কোটর থেকে যেন চোখ জোড়া এক্ষুনি বেরিয়ে আসবে। নিঃশ্বাস নিতে যেন খুব কষ্ট হচ্ছে চন্দ্রবালার। কাকে দেখছে সে পত্রিকার পাতায়? এ তো আর কেউ না, এ তো তার চিরচেনা শ্যামপুরুষ আবরার খান আব্রো, যাকে সে হন্য হয়ে খুঁজছে বাজ পাখির মতন। ওহুর আম্মি জানতো বলেছিল আব্রু ভাই ইউএসএ গিয়েছে। তাহলে এটা কি তার আব্রু ভাই অ্যাক্সিডেন্ট করেছে? কিন্তু কবে, কিভাবে? নাকি এই তথ্য মিথ্যা? ওহু পত্রিকার উপরে চোখ বোলালো। না, এটা তো আজকের দিনেরই পত্রিকা। মুহূর্তের মধ্যে যেন ওহু উন্মাদ হয়ে গেল। শরীরে থাকা 103 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা যেন ওহুর আখি জোড়া দিয়েই প্রবাহিত হচ্ছে। বসা থেকে উঠে দাঁড়িয়ে আহত বাঘের মতো গর্জন করতে লাগলো। টেবিলের উপর থাকা ফ্লাওয়ার বাসটা উঠিয়ে সজোরে ফ্লোরে আছাড় মারলো। সোফায় থাকা বালিশগুলো ছুঁড়ে ফেলে দিল। ডাইনিং টেবিলের কাছে গিয়ে পানির জগ, গ্লাস, প্লেট তুলে ফ্লোরে আছাড় মারতে লাগলো। মুহূর্তে যেন শান্ত মহলের পরিবেশ বিকট আওয়াজ আর চেঁচামেচিতে পূর্ণ হলো। ওহুর শ্বাস প্রতি সেকেন্ড যেন দ্বিগুণ ওঠানামা করছে। চেঁচাতে চেঁচাতে ওহুর আম্মিজানকে ডাকতে থাকলো, মা, মা, কাকিমা, এই মা, মা। নিমিষেই আম্মিজান থেকে মা শব্দের পরিবর্তন হয়ে গেল সংলাপ। এই মা, কোথায় তোমরা? ওহুর চেঁচামেচি আর জিনিসপত্র ভাঙা চূড়ার আওয়াজ শুনে শিফার আম্মু মহলের বাহির থেকে দৌড়ে ভিতরে আসলো। ওহুর আম্মিজান তার রুমে ঘুমিয়েছিলেন। মেয়ের চেঁচামেচি শুনে দ্রুত ঘুম থেকে উঠে মহলের অন্দরে আসলেন। ওহু এখনো চেঁচামেচি করেই যাচ্ছে। আশফি নিহাও মহলের বাগান থেকে ছুটে আসলো। আলিনা খান, আশফির আম্মু এবং আশাফ হসপিটালে গিয়েছে আব্রুর কাছে। মহলের চাকর বাকররাও জড়ো হয়েছে। ওহুর চোখের শিরা উপশিরা তীব্র লালচে রং ধারণ করেছে। ওহুর হাতে এখনো সেই পত্রিকা বিদ্যমান। ওহুর আম্মিজান কিছু বুঝে উঠতে পারলেন না। তিনি সিঁড়ি দিয়ে নিচে নামছেন আর ভ্রু যুগল কুচকে বিরক্ত নিয়ে জিজ্ঞেস করলেন ওহুকে, কি হয়েছে? এভাবে চেল্লাচ্ছিস কেন? তোর মেজু কাকা মহলে ফিরেছে, ঘুমাচ্ছেন তিনি। এভাবে চেঁচামেচি করলে বড়ই বেজার হবেন তোর কাকা। ওহু বাঁকা হেসে ক্ষিপ্ত নয়নে তার আম্মিজানের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে জিজ্ঞেস করলো, আব্রু ভাইয়া ইউএস গিয়েছে তাই না মা? ওহুর এরকম প্রশ্নে ঘাবড়ে গেল তার আম্মিজান। ভ্রুজোড়া কুচকে আবারও জিজ্ঞেস করলো আমতা আমতা করে, হ্যাঁ তো কি কি হয়েছে? উপস্থিত থাকা কেউই কোনো কিছু বুঝে উঠতে পারলো না কি হচ্ছে এখানে। তবে আশফি ওহুর হাতে পত্রিকা দেখে কিছুটা আন্দাজ করতে পারল। আশফির ভাবনার ছেদ ঘটালো ওহুর চিৎকার। ওহু চিৎকার করে তার মায়ের সামনে হাতে থাকা পত্রিকাটা মেলে ধরল। ওহুর আম্মিজান পত্রিকার পাতায় আব্রোর অ্যাক্সিডেন্টের সংবাদ দেখে চমকে গেলেন। তিনি বুঝে গেলেন অতি সহজেই ওহু কেন চেঁচামেচি করেছে। ওহুকে শান্ত করতে তিনি নরম সুরে শুধালেন, আহো শোন শোন মা। এই বলে ওহুর আম্মিজান ওহুর বাহুতে ধরে আঁকড়ে ধরল। ওহু তার মায়ের থেকে এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিল। ওহু অগ্নি দৃষ্টি এখনও বিদ্যমান তার মায়ের প্রতি, কারণ তার মা তাকে মিথ্যা কথা বলেছে। ওহুকে শান্ত করার জন্য শিফার আম্মু ছুটে আসলেন ওহুর সান্নিধ্যে। ওহু চেঁচিয়ে চলছে, কেন তোমরা আমাকে মিথ্যা কথা বলেছো? হ্যাঁ কেন বলো মা, কেন উত্তর দাও আমাকে, কেন মিথ্যা কথা বললা? ওহুর আম্মিজান ওহুকে নরম সুরে কথা বলে বুঝ দিচ্ছেন। মহলে উপস্থিত থাকা সবাই ওহুর পানে ছুটে আসলো। সকলের আওয়াজ ওহুকে বুঝ দেওয়ার জন্য যত নরম ছিল, কিন্তু
ওর আওয়াজ ততই তীব্র হচ্ছিল। আহো মা, দেখ, পাগলামি করিস না। তোর যেন শরীর আরো বেশি খারাপ না হয়, তাই এক কথা বলছি, তুই শান্ত হ। আহো আশ্বাস করতে করতে বলে, আমি আব্রো ভাইয়াকে দেখতে যাব এক্ষুনি, আমাকে নিয়ে চলো। এই বলে ওহু মহলের বাহিরে যাওয়ার জন্য পা বাড়ায়। শিফার আম্মু ছুটে এসে ওহুর পথ আটকায়। ওহুর বাহু জোড়া টেনে ধরে, বলে, এখন কার সাথে যাবি? একটু পরে যাস মামুনি। ওহু কোনো কথাই শুনছে না, উন্মাদ হয়ে গেছে। তার আব্রো ভাই অ্যাক্সিডেন্ট করেছে আর সে এখনো যায়নি তাকে দেখতে। এ তো অনেক বড় অন্যায় করে ফেলেছে ওহু। তাকে জলদি যেতে হবে আব্রোর পানে। এই আলাপনি জানান দিচ্ছিল ওহুর মস্তিষ্ক জুড়ে। আমি এক্ষুনি যাবো কাকিমা, আমাকে যেতে দাও প্লিজ। ওহুর আম্মিজান ওহুর চোয়াল জোড়ায় আলতো করে হাত চেপে ধরে ওহুকে শান্ত করছে। শোন, হসপিটালের বাইরে অনেক মিডিয়া আছে, একা গেলে ফ্যাসাদে পড়বি। তোর আব্বু অফিসে গেছে, দুপুরে চলে আসবে, তারপর যাস কেমন? মা তোর বাবার সাথে। ওহু এখনো মানতে নারাজ, যার দরুন আশপি নিহা বলে উঠল, ও এখন যাওয়া লাগবে না, মামা আসলে আমরাও যাব, তখন যাস। হ্যাঁ আপু, আমিও যাব আব্রু ভাইকে দেখতে। ওহু সবার কথা শুনে ধপ্পাস করে ফ্লোরে বসে পড়ল, মাথা চেপে ধরে। মাথায় তার ভীষণ যন্ত্রণা হচ্ছে। এটা প্রথমবার নয়, এরকম প্রায় ঘটে। মাথার যন্ত্রণায় সে ছটফট করতে থাকে, অতিরিক্ত ভায়োলেন্ট হয়ে গেলে। তবে এটা স্বাভাবিক হলেও সবার থেকে ভিন্ন অসুখ। ওহুর আম্মিজান ওহুর পরিস্থিতি দেখে ভয় পেয়ে যায় ভীষণ। মেয়েকে বুকে জড়িয়ে ধরে, অতঃপর সবাই মিলে ওহুকে তার রুমে নিয়ে যায়। ওহুর ঔষধ খাওয়ার সময় চলে যাচ্ছে দেখে ওহুকে খাবার খাওয়ার কথা বললেন ওহুর আম্মিজান। ওহু এড়িয়ে যায় কথাটা, পরে খাবে বলে জানালো। ওহু এক গ্লাস পানি চাইলো তার মায়ের কাছে। ওহুর আম্মিজান তৎক্ষণাৎ পানির গ্লাস এগিয়ে দিলেন। মাথায় ভীষণ যন্ত্রণা হচ্ছে ওহুর, জ্বরকে বেশি তোয়াক্কা করছে না সে। মাথায় হাত চেপে ধরে সবাইকে চলে যেতে বলল, আশপি ব্যতীত। ওহুর আম্মিজান সবাইকে রুম থেকে বের করে দিয়ে বাহির থেকে দরজা হালকা করে লাগিয়ে দিল। সবাই চলে যেতেই ওহু শোয়া থেকে উঠে বালিশ দিয়ে আশপির মাথায় আঘাত করে। আশপি আউচ করে ওহুর দিকে অসহায় দৃষ্টিতে তাকায়। আমাকে মারছিস কেন তুই ভাই? ওহু দাঁতের দাঁত চেপে ধরল। তাহলে কাকে বলবো? তুই আমাকে কেন বললি না? হ্যাঁ, আমি তো বলতেই চাচ্ছিলাম, মাঝখানে তো মামি আটকে দিল, তাহলে আমি কি করতাম বল? ওহু থেমে গিয়ে মাথা নত করে চাপা কণ্ঠে শুধালো, আব্রো ভাই কিভাবে অ্যাক্সিডেন্ট করেছে রে? আশপি একটা ঢুক গেলে ওহুর প্রশ্নের প্রত্যুত্তর দিল, ওই আর কি, তুই যেদিন রাতে অসুস্থ হইনি না, ওই দিন রাতে তোর জন্যই আব্রু ভাই ডক্টর আনতে গিয়েছিল। ওই ডক্টর আনতে যাওয়ার পথেই অ্যাক্সিডেন্টটা হলো। আশপির কথা শুনে ওহু বাকরুদ্ধ হয়ে গেল, খুব কষ্টে উচ্চারণ করলো, এখন তুই যা না। ওহুর কথা শুনে আশপি ভ্রু কুচকালো, তবে কিছু বলল না। আস্তে ধীর রুম থেকে বেরিয়ে গেল। আশপি চলে যেতেই এতক্ষণ বুকের ভেতর জমিয়ে রাখা কষ্টগুলো ওহুর বাহিরে বেরিয়ে এলো। হাউমাউ করে কান্না করতে লাগলো। কান্না যেন কোনো বাদ মানছে না তার। গাল বেয়ে চন্দ্রবালার অশ্রুধার অঝরে গড়িয়ে পড়ছে, যা আব্রুর অজানা। ও মানতেই পারছে না তার জন্য আব্রুর অ্যাক্সিডেন্ট হয়েছে। আর যদি সে জ্বর না বাঁধাতো তাহলে এসব কিছুই হতো না। মুখ চেপে ধরে ফুপিয়ে ফুপিয়ে কেটে চলছে চন্দ্রবালা, আর নিজেকে অভিযোগ করছে। এই দায় ওহুর একান্তই। আব্রুর সামনে বসে তন্ময় পা দুলাচ্ছে। বেশ কিছু সময় আগে আব্রু সজাগ হয়েছে। নীরবতা কাটিয়ে তন্ময় বাঁকা হেসে শুধায়, কেমন আছেন মিস্টার আবরার খান আবরা? তন্ময়ের প্রশ্ন শুনে আব্রু ভ্রু কুচকায়। তন্ময়ের উপস্থিতি এই সময় আব্রুর বোধগম্য হলো না। তার এখানে কি দরকার? ভালোই আছি, আপনার কি কাজ এখানে? তন্ময় দুই ভ্রু জোড়ার মাঝে আঙ্গুল ঘুষে তাকায় আব্রুর দিকে, অতপর উষ্ঠ জোড়া প্রসারিত করে শুধায়, আমার তো কত কাজই আছে আপনার সাথে, আপনি কি বিরক্ত হচ্ছেন নাকি? আব্রু ম্লান হেসে প্রত্যুত্তর দেয়, আমার সাথে আপনার কি কাজ? আমার সাথে শুধু একটা অ্যাক্সিডেন্টই ঘটে আছে, আর তার জন্য আমি দায়ী। এখানে আপনার এত তদন্ত করার কি হয়েছে? আব্রু সংলাপ শুনে তন্ময় উচ্চস্বরে হেসে দেয়,
আপনাকে কে বলল আমি আপনার অ্যাক্সিডেন্টের কেসটা তদন্ত করছি? আব্র চোয়াল শক্ত করে ভ্রু জোড়া কুচকায়, অতপর কণ্ঠ গহীনে নিয়ে শোধায়। তাহলে কি? তন্ময় হাসি থামিয়ে দিয়ে বলে, আচ্ছা, আপনার কি মনে আছে আপনি কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট করেছেন? না, পুরোপুরি মনে নেই, কিন্তু কেন? আশ্চর্য, আমি তো ভেবেছিলাম আপনারা খুব ভালো করে মনে থাকবে। এখন দেখছি আপনার স্মৃতিশক্তি খুবই দুর্বল। মানে কি, আপনি কি বলতে চাইছেন? আমি কিছু বুঝতে পারছি না। আচ্ছা, ওয়েট, আমি বুঝিয়ে বলছি। আপনি যেই জায়গাতে অ্যাক্সিডেন্ট করেছেন ঠিক সেই জায়গাতেই কিছু সপ্তাহ আগে 4টে বখাটে ছেলে খুন হয়েছে, বুঝলেন? তন্ময়ের কথা শুনে আব্র এবার উচ্চ স্বরে হেসে দেয়, অতপর বলে ওঠে, আচ্ছা, আপনি এই কথা আমাকে শোনাচ্ছেন কেন? শোনালাম যদি আপনারা কিছু মনে পড়ে তাই। আমার কেন মনে পড়বে? 1 মিনিট। এই বলে তন্ময় প্যান্টের পকেট থেকে ফোন বের করে কোনো কিছু একটা বের করে আব্রুর সামনে উঁচিয়ে ধরে। দেখুন তো এই ছেলেগুলোকে আপনি চিনেন নাকি? আব্র ছবির গুলোর দিকে এক নজর তাকায়, অতপর তার ছেলের সাথে রহস্যময় হাসি হেসে ওঠে। আমি চিনি না, সরি। তন্ময়ও রহস্যময় হাসি হেসে দেয়। যাক, কোনো ব্যাপার না। আসলে এই ছেলেগুলো ওই 4 জন বখাটে ছেলে। কেউ ওদের নৃশংসভাবে খুন করেছে। জানবেন নাকি কিভাবে মেরেছে তাদের? আব্র ঠোঁট জোড়া প্রসারিত করে ম্লান হাসি হাসে, অতপর ভার কণ্ঠে শুধায়, জানার আগ্রহ নেই, তবে আপনি যেহেতু বলতে চাইছেন বলেই ফেলুন। তন্ময় দাঁতে দাঁত চেপে ধরে প্রত্যুত্তর দেয়, কোনো এক জানোয়ার ওদের ধারালো চাপারি দিয়ে এলোপাতাড়ি কুপিয়েছে। এতটুকুতেই ক্ষান্ত হয়নি। খুন করার পর কুকুর দিয়ে তাদের দেহ ছিন্ন ভিন্ন করেছে। কুকুর ওদের দেহ ছিঁড়ে ফেলেছে। এরকম নৃশংস খুনের উপস্থাপনা শুনলেও আব্র একটুও নড়েনি। তার অনুভূতির কোনো পরিবর্তন ঘটেনি, উল্টো হেসে দিয়ে বলে ওঠে, এই এক জানোয়ারকে মারতে অন্য জানোয়ারেরই প্রয়োজন হয় মিস্টার তন্ময়রাজ। তন্ময় আব্রর কথা শুনে আশ্চর্য হয়ে যায়, অতপর, তা ঠিক, তবে আমি সেই জানোয়ারকে অবশ্যই খুঁজে বের করব। এখন আসি। আব্র ম্লান হেসে প্রত্যুত্তর দেয়, অল দ্য বেস্ট তন্ময়। তন্ময় আব্রর দিকে তাকিয়ে রহস্যময় হাসি দেয়। সেই হাসির জবাবে আব্রও হাসে, হাতের বুড়ো আঙ্গুল উঁচিয়ে পুনরায় শুভ কামনা জানায়। তন্ময় বেরিয়ে যায় আইসিইউ থেকে। আব্র জোরে একটা নিঃশ্বাস টেনে নেয়। ওহু, শিফা, নিহা, আশফি এবং আশফাক খান গাড়িতে বসে আছে। বিকেল গড়িয়ে সন্ধ্যার পালা। ওহু জানালার পাশে বসেছে, সবাই কথা বলতে ব্যস্ত, কিন্তু ওহু এক দৃষ্টিতে বাহিরের দিকে তাকিয়ে আছে। তার কিছু ভালো লাগছিল না। কখন হসপিটালে পৌঁছাবে সেই অপেক্ষা। ওহুর অস্থিরতা দেখে আশফাক জিজ্ঞেস করলেন, কিছু হয়েছে মা? ওহু আশফাক খানের কথা শুনে হকচকিয়ে ওঠে। না বাবা, কিছু হয়নি। আশফাক খান মেয়ের কথা শুনে ম্লান হাসে। কথা বলতে বলতে গাড়ি এসে পৌঁছায় হসপিটালে। গাড়ি হসপিটালে পৌঁছাতেই ওহু তাড়াতাড়ি করে গাড়ি থেকে নামে। নিরাপত্তা রক্ষীদের সহায়তায় সবাই দোতলায় পৌঁছায়। ওহু দৌড়ে ছটফট করতে করতে আইসিইউর ভেতরে ঢুকে। আইসিইউতে ঢুকেই ওহু হাঁপ ছাড়ে। ওহুর চোখ জোড়া তুলে ধীরে ধীরে আইসিইউর বেডে শুয়ে থাকা অবয়বটির দিকে তাকায়। চন্দ্রবালার নিষ্পাপ চাহনিতে অবরুদ্ধ হয় আব্র। আব্র অবাক হয়ে যায় ওহুকে দেখে। তার চোখে তৃষ্ণা যেন এবার মিটবে চন্দ্রবালাকে দেখে। দুজনেই একে অপরের দিকে তাকিয়ে থাকে অবাক দৃষ্টিতে, যেন এই পলক জনম ফুরিয়ে গেলেও পড়বে না। ওহু ধীরে ধীরে এগিয়ে যায় আব্রর সান্নিধ্যে। ওহুর চোখের পানি চিকচিক করছে, যে কোনো সময় গড়িয়ে পড়তে পারে। সেই দৃশ্য আব্র নজরবন্দি হলো। আব্র আর তাকিয়ে থাকতে পারল না ওহুর পানে। মুহূর্তেই চোখ জোড়া সরিয়ে অন্যদিকে ফিরে তাকালো। ওহুর চাহনিতে যে আব্র ভৎস হয়ে যাচ্ছিল। বেশিক্ষণ তাকিয়ে থাকলে যেন আব্র নিজেকে সামলাতে পারবে না আর। ওহুর দৃষ্টি আব্রর উপর এখনও অটুট। ওহুর ভাবনার ছেদ গুটিয়ে ধরফর করে আলিনা খান আইসিইউর ভিতরে ঢোকে। ওহুকে দেখে আলিনা খান চেঁচিয়ে ওঠেন, তুই এখানে এসেছিস কেন? কাকি, থাম, তোর জন্যই আমার ছেলের এই অবস্থা। আইসিইউর বেডে শুয়ে থাকা আব্র ভয়ঙ্কর রূপে রেগে যায়। তার মায়ের কথায় ধমকে ওঠে, দাঁতের দাঁত চেপে ধরে গর্জন করে, এসব কি বলছো আম্মু তুমি? আলিনা খান আব্রকে উল্টো থামিয়ে দিয়ে কর্কশভাবে শুধায়, ঠিকই তো বলেছি আমি। ওহু আব্র এবং আলিনা খানের তর্ক বিতর্ক দেখে মুখে হাত চেপে ধরে কাঁদতে কাঁদতে আইসিইউ থেকে বেরিয়ে গেল।
চোখে ছিকছিক করা পানিও বিনা বাধায় গড়িয়ে পড়ল, যা আব্রু এবং আলিনা খানের দৃষ্টির অগোচর হলো। ওহুকে বেরিয়ে যেতে দেখে আব্রু রাগান্বিত হয়ে তার মুখ থেকে অক্সিজেন মাস্ক খুলে ছুঁড়ে আছড়ে ফেলে দেয়ালে মুহূর্তেই। বেডে শোয়া থেকে বসে আব্রু তার হাতের ইনজেক্ট করা ক্যানেলের সুচ এক টানে খুলে ফেলে ক্ষিপ্ত প্রতার সাথে। মুহূর্তেই ফিনকি দিয়ে রক্ত বেরোতে থাকে। ছেলের এমন কাণ্ডে ভয় পেয়ে আলিনা খান চেঁচাতে শুরু করেন। আলিনা খানের চেঁচামেচি শুনে ডক্টর সহ সবাই ছুটে আসেন কেবিনে। সবার নজরে বন্দী হয় বেডে সাদা চাদরে রক্তের ছিটায় ভেসে যাচ্ছে। আব্রুকে শান্ত করতে চায় সকলে, তবে আব্রুকে কোনোভাবেই দমিয়ে রাখা যাচ্ছে না। সে উঠে বাহিরে চলে যেতে চাইছে। বাধ্য হয়ে ডক্টর আকস্মিক আব্রুর ঘাড়ে ইঞ্জেকশনের সুচ ফুটিয়ে দেয়। কিছু সময়ের মধ্যেই সকলের প্রতিরোধ দমে যায়। আব্রু ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে। সবাই আব্রুকে ছেড়ে দেয়। আশফাক আব্রুকে বেডে ভালো মতো শুয়ে দেয়। ডক্টর পুনরায় ক্যানলের বদলে অন্য একটি ক্যানেল ইনজেক্ট করে দেয়। আজমল খান চোয়াল জোড়া শক্ত করে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে থাকে আলিনা খানের দিকে। আলিনা খান ঘাবড়ে যান। আজমল খান এবং আশাফের হাতে তাজা রক্ত লেগে আছে। একজন তাদের দিকে টিস্যু বক্স এগিয়ে দেয়। আজমল খান হাতের আঙ্গুল থেকে রক্ত মুছতে মুছতে জিজ্ঞেস করেন, কি বলছো তুমি আব্রুকে? আলিনা খান আমতা আমতা করে বলেন, কিছু না। মহলে ফিরে সবাই এখনই। আজমল খানের হুঙ্কারে সবাই আইসিইউ থেকে বেরিয়ে যায়। এদিকে ওহু কেবিন থেকে বেরিয়ে অন্য কোথাও যায়নি। আর কারো প্রশ্নের মুখোমুখি হতে চায় না সে। নিজের কান্নাকে ধরে রেখেছে। ভীষণ রাগ লাগছে তার নিজের ওপর। ওহু নিজেকেই নিজে এখন ব্লেম করছে হসপিটালের টেরেসে দাঁড়িয়ে। ওহুর জন্য সব কিছু হয়েছে আজ। কাকে জান ঠিকই বলেছে ভেবে ওহু চোখের পানি মুছছে। সন্ধ্যা হয়ে গিয়েছে। মাগরিবের আজানের ধ্বনি ওহুর কানে ভেসে আসছে। গোধূলি লগ্নে সূর্য ঢলে পড়েছে পশ্চিম দিকে। লালচে রং ধারণ করেছে গগন বিহারী। না, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। সবাই খুঁজতে শুরু করবে আবার। ফিরে যাওয়ার জন্য যেই ওহু পিছন ফিরবে, কাউকে দেখে চমকে ওঠে। টেরেসে তো ওহু একাই ছিল। তাহলে এই লোকটা আবার কখন আসলো? ওহু ভ্রু কুচকে তাকায় লোকটার দিকে। লোকটা আর কেউ নয়, স্বয়ং তন্ময় রাজ মির্জা, যে নামের পরিচয় ওহুর কাছে এখনো অজানা। তন্ময় ওহুকে দেখে চোয়াল শক্ত করে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। ওহু কিছুটা ভরকে যায়। তন্ময়ের সন্দেহভাজন দৃষ্টি এখনও অটল ওহুর ওপর। ওহু তন্ময়ের দিকে এক নজর তাকিয়ে মাথা নত করে মাথায় ওড়না টেনে দেয়। তন্ময়কে পাশ কাটিয়ে ওহু চলে যাচ্ছিল। তখনই তন্ময় কণ্ঠ গহিনে নিয়ে শুধায়, এই মেয়েকে তুমি? এই টেরেসের বহিরাগতভাবে আসা নিষেধ, তা তুমি জানো না? কি করছিলে এখানে? ফার্দার এখানে আর আসবে না। গো ফাস্ট। ওহু তন্ময়ের ঝাঁঝালো কণ্ঠ শুনে ঢুক গেলে। অতঃপর সামনের দিকে তাকিয়ে প্রত্যুত্তর দেয়, আসলে আমি ওহু এমনি এসেছিলাম এখানে। ওহু আর অপেক্ষা করে না, দ্রুত পা চালিয়ে নিচে নেমে যায়। ওহু ভীষণ ভয় পেয়েছে তন্ময়ের হুঙ্কার শুনে। নিচে গিয়ে দেখে সবাই তাকেই খুঁজছিল। আশাফাক ওহুকে দেখে ভ্রু কুচকে জিজ্ঞেস করে, কোথায় গিয়েছিলি তুই? হ্যাঁ, এই তো এখানে। গাড়িতে উঠ গিয়ে যা। গাড়িতে ওঠার কথা শুনে ওহু চমকে যায়। মাত্রই তো এসেছে, এখনই চলে যাবে নাকি? গাড়িতে কেন উঠবো? আমরা কি মহলে ফিরে যাব নাকি ভাইয়া? হ্যাঁ, মহলে ফিরে যাব। এখন চল। আশফি ওহুর হাত টেনে দিয়ে কথাটা বলল, কিন্তু সময় আগে ঘটে যাওয়ায় সবকিছুই ওহুর অজানা। ওহু মহলে ফিরে যাচ্ছে শুনে যেন আরেকবার আঘাত পেল অন্তরিক্ষে। আরেকবার আব্রুকে দেখতে ওহুর ভীষণ ইচ্ছে করছিল। আশফি ওহুর হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। ওহু মাথায় ওড়না নিচে অংশ ধরে পিছনে আইসিইউ রুমের দিকে আরেকবার তাকায়। তবে আফসোস, আব্রুর দেখা মিলে না। ওহু গাড়িতে বসে আছে মন বেজার করে। সবাই চুপচাপ হয়ে আছে। ওহু সবার দিকে একবার করে তাকায়। সবাই নিশ্চুপ। তাই ওহুও মুখে আঙ্গুল দিয়ে চুপ করে বসে রইল। সেও কোনো কথা বলবে না, একদম চুপ। রাত 10টার দিকে আব্রুকে জানানো হয় কাল তাকে রিচার্জ করে দেওয়া হবে। তবে বাড়িতে গিয়েও তাকে শান্ত থাকতে হবে। বেশি নাড়াচড়া করা যাবে না। সময় করে ইঞ্জেকশনের ওষুধ নিতে হবে। নিরাপত্তা এবং বিভিন্ন ঝুঁকিপূর্ণ ঘটনার জন্যই তাকে কেবল ডিসচার্জ দেওয়া হবে।
ডিসচার্জের কথা শুনে আব্র বেজায় খুশি হয় মনে মনে। অবশেষে সে মহলে ফিরেছে। আব্রর মন বেজার খুশি থাকলেও ওহুর মন ভীষণ খারাপ। হসপিটাল থেকে মহলে ফিরে ওই যে রুমে ঢুকেছে আর বের হয়নি। শরীরে জ্বরের কোনো খেয়াল নেই, তোয়াক্কা করছে না সে এসব। ওহুর আম্মিজান ওহুকে এসে একটু পরপর দেখে যাচ্ছেন। এই যে একটু আগেও খাবার খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিলেন। আশফাক খানও এসেছিলেন ওহুকে দেখতে। ওহুর রুমের সমস্ত লাইট অফ করে দিয়ে শুয়ে আছে, এমনকি ড্রিম লাইটটা অব্দি জ্বালায়নি। মনে নানা প্রশ্ন উকি দিচ্ছে, নিজেকেই নিজে অভিযোগ করছে। আব্রোর মায়ের কথা বারবার ওহুর কানে ভেসে আসছে। তিনি তো ঠিকই বলেছেন, আমার জন্যই তো আজ এই অবস্থা। যদি আমার জন্য ডক্টর আনতে না যেতেন তাড়াহুড়ো করে, তাহলে আর আজ আব্র ভাই অ্যাক্সিডেন্ট করতেন না, তিনি ভালো থাকতেন। আমার কারণেই আজ আব্র ভাইয়ের এত বড় অঘটন ঘটে গেল। ওহু এই অভিযোগ বুনেই ফুপিয়ে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে একসময় ঘুমের দেশে তলিয়ে গেল। ভেজা বালিশ ওহুর কান্নার প্রমাণ রেখে গেল যেন। আব্রু ঘুমায়নি এখনো, জেগে আছে। সে অপেক্ষার প্রহর গুনছে কবে মহলে ফিরবে। ওহুর জন্য তার ভীষণ চিন্তা হচ্ছে। মেয়েটা এমনিতে অসুস্থ, উল্টো পাল্টা চিন্তা ভাবনা করে না জানি আরও অসুস্থ হয়ে পড়ে। আব্রুর কপালে চিন্তার ভাঁজ, কখন সকাল হবে আর কখন মহলে ফিরবে, কখন আবার ওহুকে দেখবে। মেয়েটা অসুস্থ হয়ে পড়েছে নাকি? আব্রু অস্থির হয়ে পড়েছে। সকাল 5টা, ফজরের আজানের ধ্বনি কানে আসতেই ওহুর ঘুম ভেঙে যায়। একরাশ চুল এলোমেলো হয়ে কপালে ছড়িয়ে আছে। জ্বর এখন শরীরে নেই বললেই চলে। মাথার চুলগুলো হাতের সাহায্যে তুলি দিয়ে একটা ঝুঁটি করে নিল। ব্যালকনির দরজা লাগানো হয়নি, কাল রাতে ভুলক্রমে। সকালে ঠান্ডা বাতাস ঘরে বয়ে এসেছে। ব্যালকনির পর্দা উড়ে এসে ঠেকেছে দেয়ালে, তার শব্দ হচ্ছে। ওহু বিছানা ছেড়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। কাঠের ব্যালকনি, খানমহলের সবগুলোর দরজা জানালা বারান্দা সবকিছু কাঠ দিয়েই তৈরি করেছে পূর্বপুরুষেরা। খানমহল জুড়ে কোনো আধুনিকতার ছোঁয়া নেই। আধুনিকতার আজ পড়তে দেয়নি আজমল খান। পূর্বপুরুষদের তৈরি করা অস্তিত্ব খানমহল। ওহু ব্যালকনিতে গিয়ে ব্যালকনির দুপাশের পর্দাগুলো কাঠের সাথে বেঁধে দেয় যেন আর না উড়ে যায়। ব্যালকনিতে দাঁড়িয়ে থাকে কিছু সময় চোখ বন্ধ করে। অনেক বাতাস বয়ে যাচ্ছে। মহলের বিশাল আকৃতির গাছের ডাল পাতাগুলো একে অপরের সাথে বাড়ি খাচ্ছে, যার শো শো দ্রুত দ্রুম 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 আওয়াজ হচ্ছে। পরিবেশটা খুব সুন্দর, যে কারো মন মস্তিষ্ক ভালো করে দিতে সক্ষম। ওহুর ক্ষেত্রেও তার ব্যতিক্রম নেই। প্রকৃতির সাথে কিসের অভিমান? না, তবে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না, নামাজ পড়তে হবে তাকে। চটজলদি করে ব্যালকনি থেকে এসে অজু করে নিল। অন্যদিকে আব্র মাত্র কিছুক্ষণ আগেই চোখ বুঝেছে। সারা রাতও ঘুম হয়নি তার, শুধু ছটফট করেছে এবং ওহুর জন্য চিন্তা করে অস্থির হয়ে পড়েছে। মহলে ফেরার জন্য হাঁসফাঁস করেছে। হসপিটালে কাটানো 1 ঘন্টা মুহূর্ত যেন আব্রুর কাছে এখন মৃত্যু যন্ত্রণার সমান। ওহু নামাজ পড়ছে, মোনাজাতে সে আব্রুর সুস্থতার জন্য দোয়া করছে আল্লাহর কাছে এবং ক্ষমাও চাইছে। ওহু আব্রুর কাছে ক্ষমাও চাইবে, এমনকি আলিনা খানের কাছেও। নামাজ শেষে জায়নামাজ ছেড়ে উঠে দাঁড়ায় ওহু, সাথে চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রুধারাও মোছে। ওহুর আব্রুর সাথে দেখা করতে ভীষণ মন চাইছে, কিন্তু কি আর করার। ওহু এখনও জানে না আজ আব্র মহলে ফিরছে। ওহু তার ল্যাপটপের কাছে যায়, প্রোফাইল ফাইলে ঢুকে আব্রুর সাথে তোলা ছবিগুলো দেখতে থাকে। এই ছবিগুলো সে ছবি যা আব্রুর ঘুমন্ত অবস্থায় সুযোগ নিয়ে ওহু তুলেছিল। এই ছবিগুলোর জন্য ওহুকে অনেক কাহিনীর মধ্যে পড়তে হয়েছে, তবুও ওহু এই ছবিগুলো নিজের কাছে রেখে দিয়েছে, হয়তো এই দিনটাই দেখার জন্য। ওহু বেশ কিছুক্ষণ সময় ছবিগুলোর দিকে তাকিয়ে থাকে। ওহুর অজান্তেই চোখের কাজল রেখা পার করে বাড়ি ধারা গড়িয়ে পড়ে। ওহু সেটা পরবর্তীতে মুছেও নেয়। ল্যাপটপটা বন্ধ করে রুম থেকে বেরিয়ে যায়। মহলের সহধর্মিনীরা ঘুম থেকে উঠে পড়েছে অনেক আগেই, তবে তারা ব্যতীত কেউ আর সজাগ হয়নি। ওহু আশফির রুমের কাছে যায়, দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে। আশফিকে ঘুম থেকে জাগানোর জন্য উচ্চ স্বরে ডাকতে থাকে, এই ওঠ, দেখ কি হয়েছে, কিরে তাড়াতাড়ি ওঠ। আশফি ঘুম ঘুম চাহনিতে ওহুকে নজরবন্দি করে। ওহুর হাত সরিয়ে দিয়ে আমতা আমতা করে বলে ওঠে, এখন ডাকিস না, ঘুমাবো। তুইও আয় আমার সাথে ঘুমা। আমি ঘুমোতে পারবো না, ওই দেখ ফুফা জান এসছে, তোকে খুঁজছে।
আশফি তার বাবার কথা শুনে এক চোটে ঘুম থেকে উঠে যায়। চোখ মুখ কষলে আওড়াতে থাকলো। সত্যি বাবা এসেছে? হ্যাঁ সত্যি এসেছে, তুই তাড়াতাড়ি ওঠ। সত্যি কথা তো? একদম পাক্কা। ঠিক আছে তুই বস, আমি ফ্রেশ হয়ে আসছি। এই বলে আশফি বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে যায়। অহু আশফির যাওয়ার পানি তাকিয়ে ফিক করে হেসে দেয়। আশফি ফ্রেশ হয়ে এসে অহুর সাথে নিচে নামে মহলের। অহু আশফির থেকে কিছু দূরত্বে দাঁড়িয়ে হাঁটছে। অহু জানে আশফি যখন জানবে অহু মিথ্যা বলেছে, অহুকে খপ করে ধরে কয়েকটা চুমা দিবে। আশফি তার বাবাকে খুঁজছে এদিক ওদিক তাকিয়ে, কিন্তু সন্ধান পাচ্ছে না। কি রে ওহু, বাবা কোথায়? এত সকালে বাবা এসেছে? মাত্র তো 7টা বাজে। আরে এসেছে এসেছে, তুই আমার সাথে চল। ফুফাজান মনে হয় মহলের বাগান বসে বড় কাকাজানের সাথে কথা বলেছে। ঠিক আছে চল। অহুর চিন্তা ভাবনা হলো আশফিকে মহলের বাগানে নিয়ে যাওয়া। বাগানে পৌঁছাতেই দুজনেই দেখলো আজমল খান চেয়ারে বসে আছেন, পায়ের উপর পা তুলে চা খাচ্ছেন তিনি এবং পত্রিকা পড়ছেন। আশফি আজমল খানের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, মামা আব্বু নাকি এসেছে? কোথায় আব্বু? আজমল খান চায়ের কাপটা পেয়ালার উপর রেখে ভ্রু কুঁচকে উত্তর দিলেন, আশফি মামনি, তোমার বাবা তো আসেনি। কিন্তু ওহু তো বলল। এই বলে আশফি পিছন ফিরতেই অহুকে আর দেখতে পেল না। অহু চম্পট মেরেছে বাগানের গহীনে। আশফিও অহুর পিছনে তাড়া করতে করতে বাগানে ঢুকলো। এই দাঁড়া চুনি, তুই মিথ্যে কথা বলে আমারে ঘুম থেকে উঠাইছিস কেন? অহু হাসতে হাসতে প্রত্যুত্তর দিল, আমার একা ভালো লাগছিল না, তাই তোকে নিয়ে আসছি। দুই বোন একে অপরকে পাকড়াও করে মারামারি করলো। বাগান থেকে বের হওয়ার সময় ওড়না বোঝাই করে ফুল নিয়ে নিল মালা বানাবে বলে। আব্রকে একটু আগে ব্রেকফাস্ট করিয়ে ওষুধ খাইয়ে দেওয়া হয়েছে। ওষুধের রেশ কেটে গেলেই কড়া নিরাপত্তার সাথে ডিসচার্জ করে দেওয়া হবে তাকে। আব্রু একটু পর পর ডক্টরকে বিরক্ত করছে, তাকে কখন ডিসচার্জ দেওয়া হবে। আজমল খান, আজমিন খান, আশফাক খান এবং আশাফ সবাই এসেছে। এত উদ্বিগ্ন হচ্ছিস কেন? করে দিবে তোকে ডিসচার্জ। কখন? ইয়ার দুপুর তো হয়ে গেল। আরেকটু অপেক্ষা কর, করবি তার সাথে দেখা। এই কথা শুনতেই আব্রু আশাফের দিকে ভ্রু কুঁচকে তাকায়। আব্রু এখন অক্সিজেন মাস্ক ব্যতীত নিঃশ্বাস আনা নেওয়া করতে পারে। অহু মহলে ছাদে বসে ফুলের মালা বানাচ্ছে। আজ শুক্রবার, সবাই জুমার নামাজ পড়তে চলে গিয়েছে। সকালের আনা ফুলগুলো রেখে দেওয়ার কারণে কুঁচকে গেছে জীর্ণ শীর্ণ হয়ে। অহুর সাথে আশফি নিহাও আছে। ভালো একটা আড্ডা জমেছে। মহলের ছাদে পাটি বিছিয়ে বসেছে। মহলের দেয়ালের বেশিরভাগ স্থানে আবরণ পুরনো হওয়ার কারণে ধসে পড়ে গেছে। অনেক শ্যাওলা এবং ছোট ছোট উদ্ভিদও জন্মেছে। এগুলো প্রতি মাসে পরিষ্কার করা হয়। দুই বোন মালা বানিয়ে গলায় পড়েছে, হাতের বালা বানিয়েছে ফুলের মালা, ছোট একটা ফুলের আংটিও আছে। এখন তারা আলোকচিত্র তুলতে ব্যস্ত, বিভিন্ন অঙ্গভঙ্গিতে। সেগুলো তুলে ফেসবুকে আপলোড করবে। যেই ভাবনা সেই কাজ। ছবিগুলো তুলে ফেসবুকে আপলোড দিল অহু। মেঘাচ্ছন্ন আকাশের সন্ধিক্ষণে বেশ সুন্দর হয়েছে ছবিগুলো। ক্যাপশনে লিখল, এখানে ফুলকে। হঠাৎ নিচ থেকে চেঁচামেচির আওয়াজ শুনে অহু আশফি সবাই ছাদ থেকে নিচে উকি দেয়। দেখলো আব্রু এসেছে মহলে। জুমার নামাজ শেষ করে বাড়ির কর্তারা আব্রুকে নিয়ে এসেছে। আব্রুকে দেখে অহুর অন্তরাত্মা শুকিয়ে যায়। অহুর অজান্তেই কানে গুজে রাখা ফুলটা নিচে পড়ে যায়। অহু ভাবেনি আজকে এই আব্রুকে ডিসচার্জ করে দেওয়া হবে। সবাই খুশি থাকলেও অহুর মুখে হাসি নেই। পুরনো অভিযোগ বেধি মনে এসে জমা হলো। আব্রুকে দেখে অপরাধ বোধ নাড়া দিল। আশফি অহুকে টেনে নিচে নিয়ে যেতে চাচ্ছে, কিন্তু অহু নারাজ। তাই হতাশ হয়ে আশফি নিহা দুজনে নিচে চলে গেল। আলিনা খান ছেলেকে বাড়ি ফিরতে দেখে দুর্ভা পানি দিয়ে বরণ করেছেন খুশিতে। এটা এই বাড়ির পুরনো ঐতিহ্য, নিয়ম রীতি। অহু ছাদের ওপর দাঁড়িয়ে সবকিছু দেখছে, কিন্তু আব্রহুকে দেখতে পাচ্ছে না। ভিড়ের মধ্যে চোখ বুলিয়ে আব্রু ভাবছে অহু হয়তো এখনো অসুস্থ, তাই রুমে শুয়ে আছে। আব্রুর অস্থিরতা আরও দ্বিগুণ বেড়ে গেল। আজমল খান সমাগম এড়িয়ে আব্রুকে তার নিচের রুমে নিয়ে গেলেন। সবাইকে চলে যেতে আদেশ দিলেন। আব্রুকে বিশ্রাম করার জন্য বললেন। সবাইকে বের করে দিয়ে আজমল খান বাহির থেকে দরজা লাগিয়ে দিলেন।
মহলে অনেক মানুষ এসেছে আব্রুকে দেখতে। আব্রু আজ মহলে ফিরছে বলে অনেকে হসপিটালে গিয়েও দেখা করেছিল আব্রুর সাথে। ওহু ছাদ থেকে আর নিচে নামলো না। আশফি, নিহা তারাও ছাদে চলে গেল পুনরায়। রাত 10টা, ওহু ডিনার করতে যাবে। তখনই হঠাৎ কারো ফোন বেজে ওঠে। তিশা ফোন করেছে। ও ফোনটা রিসিভ করতেই তিশা বলে ওঠে, কি রে, কেমন আছিস? এই 2 দিনে কত কল মেসেজ দিলাম তোকে, কোনো রেসপন্স নেই। আরে ফোনের তালে থাকে কে? সরি রে, এই তো ভালো আছি, তুই কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আব্রু ভাই নাকি অ্যাক্সিডেন্ট করেছে, আব্বু আজকে বিকেলে গিয়েছিল দেখতে। আব্রুর কথা শুনতেই ওহু কতক্ষণ নীরব থেকে ফোনটা কেটে দেয়। কেউ যেন তার কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছে। ফোনটা রেখে ওহু নিচে খাবার খেতে চলে গেল। আজ মহলে আত্মীয় স্বজন অনেকেই এসেছে। অনেক রাত্রি যাপন করবে মহলেই। খানা পুরো ভরাট হয়ে গেছে। ওহু নিঃশব্দে খাবার খাচ্ছে। সবাই নানান কথায় ব্যস্ত। ওহু খাবার খেতে খেতে দোতলায় আব্রুর রুমের দিকে একবার চোখ বুলালো। সে এখনো যায়নি আব্রুর সাথে দেখা করতে। তাড়াতাড়ি খাবার খেয়ে এই জায়গা ত্যাগ করতে চায় সে। মানুষের এত নানান কথা তার মোটেও ভালো লাগছে না। খাবার খেয়ে সোজা রুমে এসে দরজা লাগিয়ে দেয়। আশফি ওহুকে অনেক ডেকেছিল, তবে ঘুমাবে বলে চলে এসেছে। আদৌ কি ওহুর ঘুম আসবে যতক্ষণ পর্যন্ত আব্রুর কাছে সে ক্ষমা না চাইবে? বিছানায় গিয়ে নিঃশব্দে বসে পড়ল। ফোনটা হাতে নিয়ে দেখল তিশা অনেকগুলো কল দিয়েছিল। পরবর্তীতে গভীর রাত হওয়ার অপেক্ষা করছে ওহু। যখন সবাই ঘুমিয়ে পড়বে আব্রু যেন একই সময়ের অপেক্ষা করছে। আব্রু মহলে ফেরার পর ওহু আব্রুর সাথে দেখা করতে আসেনি। একবার ওহুর আম্মিজানের কাছে আব্রু জিজ্ঞেস করেছিল ওহুর ব্যাপারে। তিনি বলেছেন ওহু এখন সুস্থ আছে। একের পর এক মানুষজন এসে আব্রুকে দেখে যাচ্ছে। আব্রুর এসব ভালো লাগছে না, তাই সবাইকে হুঙ্কার দিয়ে চলে যেতে বললেন তাড়াতাড়ি করে। আলিনা খানকেও বললেন আর কেউ যেন তার রুমে না আসে। আব্রু এখন ঘুমাবে। বেশ কিছু সময় আগে আব্রুর খাবার খেয়ে ওষুধ খেয়েছে, তবে তার গলা দিয়ে যেন খাবার নামছিল না ওহুর চিন্তায়। আলিনা খান সবাইকে বের করে দিয়ে রুমের লাইট অফ করে দিলেন। যাওয়ার সময় জিজ্ঞেস করলেন ব্যালকনির দরজা লাগিয়ে দিবেন নাকি। আব্রু বাধা দিল। আলিনা খান চলে গিয়েছেন। আব্রু কপালে হাত দিয়ে চোখ বন্ধ করে আধশোয়া হয়ে বসে আছে বিছানায়। আব্রুর মন ওহুর জন্য অনেক উথাল পাথাল করছে। এই 3 দিনে মেয়েটিকে মাত্র এক মুহূর্তের জন্য দেখেছে সে। রাত 1:12 আব্রু রুমের দরজা ঠেলে ওহু ভিতরে প্রবেশ করে। ওহুকে দেখে আব্রু কপাল থেকে হাত সরিয়ে বসে পড়ে শটান করে। ওহু মাথা নিচু করে এসে বিছানার কাছে দাঁড়ায়। আব্রু নয়ন ভরে ওহুকে দেখছে। আব্রুর প্রাণ যেন ওহুকে দেখে ফিরে এলো। এই মেয়েটাকে দেখার জন্য হসপিটালের বেডে শুয়ে কতটা ছটফট করেছে আব্রু, সেটা কি ওহু জানে? ওহু এখনো আব্রুর দিকে তাকায়নি। তার দৃষ্টি নিচের দিকে এখনো অটল। আব্রুর ভাবনার ছেদ ঘটালো ওহু। বলে ওঠে ফুপিয়ে, যেন এতদিনের জমানো অভিযোগ প্রকাশ করার সুযোগ পেয়েছে সে। সরি আব্রু ভাইয়া, আমার জন্য আপনার এত বড় সমস্যায় পড়তে হলো। আমি যদি ওই দিন বৃষ্টিতে না ভিজতাম তাহলে হয়তো আপনি আজ এরকম অবস্থায় থাকতেন না। আমার জন্য আপনার আজ এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ওহু মাথা নিচু করে কথা বলেই যাচ্ছে, থামার যেন কোনো নামই নেই। আব্রুর কাছে আসার আগে যেন কি বলবে সেটা মুখস্থ করে এসেছে। আব্রু ওহুর বকবকানি শুনতে শুনতে আস্তে করে পালঙ্ক থেকে নামলো। ওহুর দৃষ্টি এখনো নিচের দিকেই অটল। আব্রু ওহুর কণ্ঠ শুনে স্তব্ধ হয়ে রয়েছে, যেন কতদিন পরে শুনেছে আজ সে আওয়াজ। আব্রু ওহুর কাছে এসে দাঁড়ায়। ওহু একাধারে বলেই চলছে, আমাকে ক্ষমা করে দিন ভাইয়া, প্লিজ। আমার জন্য আপনার কত কষ্ট হয়েছে। আমার জন্য এর আগেও একবার আপনি ডাইনিং টেবিলে ঘুষি মেরে আঘাত পেয়েছিলেন। সরি আব্রু ভাইয়া। ব্যালকনির দরজা খোলা থাকার কারণে দমকা হাওয়া এসে ওহুকে নাড়িয়ে দিচ্ছে। কপালের সাজানো চুলগুলো উড়িয়ে এলোমেলো করে দিচ্ছে। সেই এলোমেলো চুলগুলো আবার কপাল থেকে সরিয়ে এক হাতে কানের পিছনে নিয়ে গুজে দিচ্ছে চন্দ্রবালা। আব্রুর কোনো প্রত্যুত্তর না পেয়ে ওহু তার দৃষ্টি উঁচিয়ে ধীরে ধীরে সামনে তাকায়। ওহু দেখল আব্রু তার সামনে দাঁড়িয়ে আছে। ওহু কিছু বুঝে ওঠার আগেই আকস্মিক আব্রু ওহুর কাছে এসে চোয়াল জোড়া শক্ত করে হাত চেপে ধরে। আব্রু রক্ত বিজড়িত ঠোঁট দয়। ওহুর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয় গাঢ় করে। ওহু চোখ বন্ধ করে খেঁচে থাকে। নিজেকে সরানোর জন্য আব্রুর বলিষ্ঠ দেহের শার্ট খামচে ধরে। ওহুর প্রতিরোধ যেন খুবই ক্ষুদ্র। বেশ কিছু সময় পর
আব্র ওহুর চোয়াল জোড়া থেকে হাতের বাঁধন আগলা করে দেয়। ওহু ছাড়া পেয়ে দূরে সরে আসে ছিটকে, জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। বুকের বাম পাশ ধরে, হাড় যেন এখন ব্রেক হয়ে যাবে। আত্মা এই বুঝে বেরিয়ে আসলো। ওহু তার উষ্ঠে আঙ্গুল দিয়ে স্পর্শ করে, দেখে আঙ্গুলের মাথায় রক্তের বিন্দু। ওহুর তো ঠোঁট কাটেনি। তাহলে? ওহু ধীরে ধীরে আব্রুর দিকে তাকায়। ওহু দেখল আব্রু তার দিকে এখন শীতল দৃষ্টিতে তাকিয়ে আছে। ওহুর নজরবন্দি হলো আব্রুর উপর। অ্যাক্সিডেন্টের সময় আব্রু তার ঠোঁটে আঘাত পেয়েছিল। নিচের ঠোঁটের কিছু অংশ ছিলে গিয়েছিল, যা এই দিনে ওই স্থানে চামড়া কুঁচকে গিয়েছিল। হঠাৎ গভীর ধ্বংসনের ফলে ঠোঁট চিরে রক্ত বেরিয়েছে। রুমে কোনো আলো না থাকলেও ব্যালকনির দরজা খোলা থাকায় চাঁদের আলো প্রবেশ করেছে, যার দরুন সব কিছু ফকফক লাগছে। ওহু আর না দাঁড়িয়ে নিজের মুখে হাত চেপে ধরে দৌড় দিয়ে সোজা রুম থেকে বেরিয়ে যায়। ওহুর যাওয়ার পানে তাকিয়ে আব্রু হেসে দেয়। অতঃপর নিজের ঠোঁটেও হাত দিয়ে রক্ত পরিষ্কার করে নেয়। বিছানায় আর না শুয়ে ব্যালকনির ইজি চেয়ারে গিয়ে বসে পড়ে চোখ বন্ধ করে। কিছু একটা ভেবে উচ্চস্বরে হেসে দেয়, যে এই হাসির ভিতরে অনেক রহস্য এবং কষ্ট, সুখ সব লুকিয়ে আছে। অতঃপর চোখ মেলে তাকিয়ে চাঁদের দিকে আঙ্গুল উঁচিয়ে ধরে বলে, তুমি তো নিশ্চয়ই জানো আমার অতীত। ফ্ল্যাশব্যাক। অতীত। মধ্য রজনীতে খানমহলের সবার কপালে চিন্তার ভাঁজ। আশফাক খান শুধু এপাশ ওপাশ হয়ে পায়চারি করছে। প্রসব বেদনায় কুঁকড়ে উঠছেন একজন মধ্যবয়সী নারী। কিছুক্ষণ পূর্বেই তিনি জন্ম দিয়েছেন এক নবজাতককে। খানমহলের বৈঠকখানায় সবাই বসে আছে মাথায় হাত দিয়ে। সবার থেকে একটু বেশি পায়চারি করছে দূরে দাঁড়িয়ে এক 9 বছর বয়সী ছেলে। হঠাৎ সবার কানে ভেসে আসে এক নবজাতকের কান্নার আওয়াজ। সবাই হাসি মুখে তাকায় পিছন ফিরে। এক দাইমা নবজাতককে কোলে করে দোতলার সুদূর দরজার বাহিরে দাঁড়িয়ে আছেন তিনি। মুখে তার মিষ্টি হাসি, শরীরের চামড়া কুঁচকে গিয়েছে বয়সের ভারে, তবুও যেন তার হাসিকে হার মানাবে যে কোনো মধ্যবয়সী কিশোরী। এই হাসি যেন কোনো খুশির সংবাদ দিচ্ছে। দাইমা দোতলা থেকে চিৎকার দিয়ে বলতে থাকে, খান বংশ পড়িয়েছে গো পড়ি একটা। নিজের অস্তিত্বকে চোখ বোলাতে আশফাক খান কান্না মিশ্রিত নয়নে দ্রুত এগিয়ে যান দোতলার দিকে। কিন্তু তার আগেই দোতলায় দৌড়ে পৌঁছে যায় সেই 9 বছর বয়সী ছেলে। সবার আগে দাইমার কাছ থেকে নবজাতককে কেড়ে কোলে তুলে নেয় সে। প্রথম যে পুরুষ স্পর্শ করেছিল নবজাতককে, সে আর কেউ নয়, খান বংশের একমাত্র বংশধর আজমল খানের একমাত্র ছেলে আবরার খান আব্রু। সে নবজাতককে দেখে একটা বিশ্বজয়ী হাসি দেয়। একবার নবজাতকের দিকে তাকায়, আবার চোখ তুলে দোতলার জানালার বাহিরে যে চাঁদ দুলছে তার দিকে তাকায়। দুটোকে দেখতে যেন একই লাগছে। 9 বছর বয়সী ছেলেটি ধীর পায়ে এগিয়ে নবজাতকের বাবার কোলে তাকে হস্তান্তর করে। আশফাক খান নিজের পরীকে কোলে নিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি একটা পরীই চেয়েছিলেন, একটা জান্নাতের অধিকারিণী তিনি আজ। নিচতলা থেকে একজন বৃদ্ধ মহিলা প্রদ্বন্বিত হয়ে শুধায়, কিরে আমার পরীরে নিচে নিয়ে আয়। যিনি এখন বাক্য আওড়ালেন তিনি আর কেউ না, নবজাতকের দাদি। তিনি বেশি হাঁটাচলা করতে পারতেন না, অসুস্থ। দোতলার ওঠার শক্তি তার মধ্যে আর এখন বিদ্যমান নেই। আশফাক খান নিচতলায় নেমে নবজাতককে তার মায়ের কোলে তুলে দিলেন। নবজাতককে দেখে তিনি আকস্মিক হয়ে বলে উঠলেন, আরে এ তো দেখি সত্যি আমগো পরীরে আজমল। আজমল খান আজমিন খান নবজাতককে কোলে তুলে নিলেন হাসি মুখে। সবার মুখে হাসি। নবজাতকের আম্মি যেন সুস্থ আছেন। সবার থেকে বেশি খুশি যেন সদূরে দাঁড়িয়ে থাকা সেই 9 বছর বয়সী ছেলের মাঝে। সেই তো প্রথম কোলে নিয়েছে, তার খুশির যেন তুলনা হয় না। একটা চাঁদকে সে কোলে নিয়েছে। সবার লালন পালনে বড় হতে থাকে নবজাতকটি। 7 দিন পর খান মহলে গরু জবাই করে আকিকা দিয়ে নাম রাখা হয় নবজাতকের, আরুরা খান অহুজান। নামটি আব্রুই পছন্দ করে রেখেছে। আবরার খান, অরুরা খান। অহু আব্রু, আরুরা আব্রু, বেশ মিল আছে নামের। সকলে আদরের অহু বড় হতে থাকে। বেশ পছন্দ করতো সবাই অহুকে। অহু জন্মানোর পর থেকেই আব্রু অহুকে নজরে নজরে রাখে। বেশ খামখেয়ালি হয়ে গেছে সে। পড়াশোনায় ভালো মতো করে না, স্কুলেও ঠিক মতো যায় না। বেশ বকাও খেতে হয় আলিনা খানের কাছ থেকে। মাধ্যমিকে উঠে পড়েছে আব্রু। বয়সের অনেক তফাৎ থাকলেও অহু এবং আব্রু সুন্দর বেমানান জুটি ছিল।
শিফার সাথে ওহুর 2 কিংবা 3 বছরের তফাৎ, তবুও তাদের মধ্যে বনাবনি হতো না। তবে আব্রুর সাথে বেশ জমতো ছোট্ট ওহুর। বেশি দুষ্টুমি করতো বলে অনেক মারও খেত ওহুর আম্মিজানের কাছ থেকে। কাউকে না বলে মহলের বাগানে চলে যেত। জলপাই গাছ, জাম গাছ, আম গাছে চড়ে বেড়াতো কাঠবিড়ালির মতো। আব্রুর অনুপস্থিতিতে